দর্শক, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা এখন পর্যন্ত হয়নি। তার আগেই 237 আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বড় দল বিএনপি। জোট ও ভোট নিয়ে সরব প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দল। বিভিন্ন দল এরই মধ্যে করেছে ভোটের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত। তবে গণভোট প্রশ্নে যখন দলগুলোর মধ্যে অনৈক্য চরমে, তখন বিভিন্ন দলের প্রার্থী তালিকা ঘোষণা কি সরকার এবং অন্য দলগুলোর উপর চাপ তৈরি করলো কিনা, এসব নিয়েই দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশে। আজ আলোচনা করতে চাই নির্বাচনী রাজনীতি কেমন হবে 2026-এর জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার জন্য আমার সঙ্গে তিনজন অতিথিকে আজ আমন্ত্রণ জানিয়েছি। স্টুডিওতে রয়েছেন শরীফুজ্জামান শরীফ, রাজনীতির বিশ্লেষক এবং একই সঙ্গে সাবেক ছাত্রনেতা। শরীফ ভাই, স্বাগত জানাচ্ছি। রয়েছেন হাসান আল মামুন, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। মামুন, ধন্যবাদ জানাচ্ছি, সময় দিয়েছেন। ফয়সাল মাহমুদ শান্তও রয়েছেন আমার সঙ্গে, নতুন রাজনৈতিক দল এনসিপির যুগ্ম সদস্য সচিব। শান্ত, আপনিও স্বাগত জানবেন। সরাসরি একটু আলোচনা যেতে চাই শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে। আমরা দেখছি যে এক ধরনের তোড়জোড় তো রয়েছে রাজনীতির মাঠে, নির্বাচন কেন্দ্রিক। নির্বাচনেরও খুব কম সময় বাকি রয়েছে। সব মিলিয়ে আলোচনা করব, কিন্তু শুরুটা করতে চাই বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য দেখা যাচ্ছে। বিভিন্ন কারণে সে অনৈক্য। এক সময় যারা জোট সঙ্গী ছিলেন, মহাজোট সঙ্গী ছিলেন, কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করেছেন, তারা এখন প্রতিদিন নিজেদের বিষোদ্গার করেন, নিজেদের বিপক্ষে অবস্থান নেন। এই বিরোধ বাংলাদেশের রাজনীতিতে ঝুঁকি তৈরি করছে কিনা? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথের আলোচকদেরকে শুভেচ্ছা। যথার্থই বলেছেন যে আমাদের এখানে যে ইউনিটিটা ছিল গত 1.5 দশক, যারা একসাথে লড়াই করেছেন, কাঁধে কাঁধ মিলিয়েছিলেন, একজন সহযোদ্ধার লাশ আর একজন কাঁধে তুলে নিয়েছেন, এখন তারা রাস্তায় দাঁড়িয়ে ঘোষণা করছেন যে তোমরা কাদের সাথে কথা বলো, সেই টেলিফোন রেকর্ড কিন্তু আমাদের কাছে আছে। ইউনিটির জায়গায় একজন আর একজনকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। এবং সোশ্যাল মিডিয়ায় আপনি দেখবেন যে ভাষাগুলো ব্যবহার করা হচ্ছে সিনিয়র লিডারশিপ সম্পর্কে, সিনিয়র নেতাদের সম্পর্কে, সোশ্যাল মিডিয়ায় একজন আর একজনের আইডি নাই করে দিচ্ছে। অর্থাৎ এই যে ঘটনাগুলো, এই ঘটনার পেছনের উদ্দেশ্যটা কি? পেছনের উদ্দেশ্যটা হচ্ছে, আসল জায়গা রাজনীতিতে আসলে কেউ চির বন্ধুও নয়, কেউ চির শত্রুও নয়। কখন কার সঙ্গে আপনার ইউনিটিটা হয়ে যায় এটি আপনি বলতে পারেন না। একই সঙ্গে আমাদের এখানে সব কিছুই যে ক্ষমতা কেন্দ্রিক, এর পেছনে রাজনৈতিক নীতি আদর্শের থেকে মূল টার্গেটটা হলো ক্ষমতা। এবং আমি আপনার সঙ্গে ইউনিটি করছি কখন? যখন আমি মনে করছি যে আমার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বা পর্যুদস্ত করার জন্য আমার একটা ঐক্য দরকার, আমার একক শক্তি দিয়ে আমি এটি করতে পারছি না, তখন আপনার সাথে আমি মিলে যাচ্ছি। এবং এই যে মনস্তত্ত্বটা, এই মনস্তত্ত্বটা শুধুমাত্র নেতৃত্বের মধ্যে না, শুধুমাত্র একটা নির্দিষ্ট এলাকায় না, বিভিন্ন জায়গায়। আপনি দেখেছেন আজ থেকে 1 বছর বা 2 বছর আগে শেখ হাসিনা যখন পাওয়ারে ছিলেন, ক্ষমতায় ছিলেন, তখন বড় দল হিসাবে যদি বিএনপির কথা বলি, বিএনপির কাছে যে মানুষগুলো নমস্য ব্যক্তি ছিলেন, জুনায়েদ সাকি, আমি নাম ধরে বলছি, জুনায়েদ সাকির বক্তব্য বিএনপির কর্মীদের বিরাট একটা অংশ তারা বিভিন্ন জায়গায় যুক্তি দিয়ে জুনায়েদ সাকি ভাইয়ের বক্তব্যটা তারা প্রচার করার চেষ্টা করতেন। এখন যখন দেখছেন যে ব্রাহ্মণবাড়িয়ার একটি আসন থেকে সেই জুনায়েদ সাকি, যে গত 1.5 দশক আওয়ামী লীগের বিরুদ্ধে নানা জায়গায় একেবারে কণ্ঠ দিয়ে শক্ত প্রতিরোধ করেছে এবং তাকে আপনি নানা জায়গায় রেফারেন্স হিসাবে ব্যবহার করেছেন, তিনি যখন বলছেন যে আমি ব্রাহ্মণবাড়িয়ার একটি আসন থেকে নির্বাচন করব, সঙ্গে সঙ্গে আপনি তাকে ঝাড়ু মিছিল নিয়ে রাস্তায় নামিয়ে দিচ্ছেন। যখন 24-এর যে আমিডামির ভোটের আগে বিএনপি অফিস অবরুদ্ধ করা, তালা মেরে দেওয়া, দিয়ে পুলিশ বসিয়ে বিএনপিকে শহর ছাড়া করার পর বিএনপি অফিসের সামনে নুরুল হক নূর তার কর্মীদের নিয়ে বারবার মিছিল করে তার প্রতিবাদ করেছে। সেই নুরুল হক নূর যখন ঈদের সময় তার নির্বাচনী এলাকায় গণসংযোগ অথবা শুভেচ্ছা বিনিময় করতে যাচ্ছেন, তখন অ্যাটাকটা কে করছে? আওয়ামী লীগ? নো, অ্যাটাকটা করছে ওই যে 2 বছর আগে যারা নুরুল হক নূরকে তার ওই বক্তব্যকে অ্যাপ্রিসিয়েট করতেন এবং গণতন্ত্রের লড়াইয়ে তাকে সামনে এনেছেন, তার বিরুদ্ধে এই যে আচরণগুলো। কারণটা কি? কারণটা হচ্ছে, আপনি যাই বলেন না কেন, আমাদের এখানে
নীতি নৈতিকতা বলে কিছু নেই। মূল ব্যাপারটাই হচ্ছে পাওয়ার। কারণ পাওয়ারের সঙ্গে আপনার অনেকগুলো বিষয় জড়িত। এর সাথে কেবলমাত্র জনসেবা, জনসমর্থন, রাজনীতি ফিরিয়ে আনা, রাজনীতিতে নৈতিকতার জায়গায় এস্টাবলিশ করা, এগুলোর একটা বড় অংশই হলো নীতিহীন কথা, মানুষের সাথে ধোঁকাবাজি করা, মানুষকে বোঝানোর চেষ্টা করা, এবং যখন পাওয়ারটা হাতে চলে যাচ্ছে তখন সেটিকে কিভাবে আমি আমার স্বার্থে ব্যবহার করতে পারি। আপনি 1.5 দশকে মিডিয়ার সঙ্গে অনেক দিন ধরে আপনি যুক্ত আছেন। 1.5 দশকে শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো অভিযোগ ছিল, তার একটা বড় অভিযোগ ছিল কি, শেখ হাসিনা বাংলাদেশের প্রশাসনকে তার দলীয়করণ করেছেন, অযোগ্য লোকদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় পদায়ন করেছেন, এবং যাদের কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার পরেও তিনি বলেছেন সুযোগ থাকলে আমি যুবলীগের সভাপতি। যাদের কেউ কেউ, আমি এই ধরনের অনেককেই জানি, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, তিনি ওই পরিচয়টা দিচ্ছেন না, তিনি পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন উনি আওয়ামী লীগের সমবায় বিষয়ক উপকমিটির সহসভাপতি। এই যে পরিচয়টা, কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে দলের পলিটিক্স। তো সেটিকে আপনি বিদায় করলেন হাজার খানেক মানুষের রক্তের মধ্য দিয়ে। আপনি যে ক্রিটিকটা করলেন শেখ হাসিনার বিরুদ্ধে, যে তিনি প্রশাসনকে এইভাবে দলীয়করণ করলেন, তো আজকে আমাদের তথ্য উপদেষ্টা বলছেন যে প্রশাসন বিএনপি এবং জামাত দখল করে নিয়েছে, প্রকাশ্যে বলছেন, তথ্য উপদেষ্টা বলছেন। আপনি ক্রিটিক করতে পারেন উপদেষ্টাকে যে আপনাকে তো এখানে বসানো হয়েছিল এটিকে প্রতিরোধ করার জন্য, আপনি করলেন না কেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে দুটো দলের বিরুদ্ধে ইতিমধ্যে আইজি সাহেব বলছেন, বিভিন্ন জায়গা থেকে বলছেন যে পুলিশের একজন কর্মকর্তাকে নতুন কোথাও পোস্টিং দিলে ফোন করে জিজ্ঞেস করা হয়নি কি আমাদের লোক। তার অর্থ হচ্ছে আপনি এত দীর্ঘ সময় ধরে আপনার মুখ থেকে বারবার ফেনা তুলে ফেললেন, ফেসিবাদের বিরুদ্ধে লড়াই, প্রশাসনকে দলীয়করণ মুক্ত করব। 273 দিন আপনি বৈঠক করে বললেন আমি প্রশাসনের এই জায়গা সংস্কার করব, প্রশাসনকে একটা জনবান্ধব প্রশাসন গড়ে তুলব। কিন্তু গত 1 বছর আপনি যখন সুযোগটা পেলেন তখন সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন, যে অভিযোগটা আপনি 1 বছর আগে 15 বছর ধরে শেখ হাসিনার বিরুদ্ধে অবিরাম তুলে এসেছেন। তার মানে হলো যে আমরা সুযোগ পেলে সবাই ছোট ছোট হাসিনা, সুযোগ যদি পাই, প্রশাসন যদি সহযোগিতা পাই, রাজনৈতিক ফুডিংটা যদি প্রপারলি হয়, তাহলে সময় থাকলে আমরা একজন বড় হাসিনা হয়ে উঠব। এই যে সুপ্ত বাসনা আমাদের প্রত্যেকের মনের মধ্যে আছে, এবং আছে বলে আপনার সুযোগগুলো হাতছাড়া হয়ে যায়। জুলাই বিপ্লবে, জুলাই অভ্যুত্থানে যারা জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছে তাদেরকে আপনি দেখছেন চিকিৎসা পায় না, বিদেশের জেলে পচে মরছে। আর এইখানে জুলাই ব্যাপারী, জুলাই ব্যবসায়ীরা তাদের অনেকের ভাগ্যে, অনেকের জীবনে যে বিস্ময় এবং এই 14 মাসে তা একদম দৃশ্যমান দেখেছি। তার অর্থ হলো যে আমরা যাই বলি না কেন, যে রাজনীতির কথা আপনার সামনে এসে মিডিয়ার সামনে রাস্তায় দাঁড়িয়ে বলছি, এর একটা বড় অংশই হচ্ছে অভিনয়। এবং এই অভিনয়ের ভেতর থেকে যে যত বড় অভিনেতা তিনি তত বেশি পারিশ্রমিক পান, তিনি তত বেশি সুবিধা পান, এবং সেটি বারবার আমাদের সামনে চলে। নিশ্চয়ই এটি তো তাহলে রাজনীতিতে বাংলাদেশের জন্য অনেকটা, আপনি যে তথ্য দিচ্ছেন তাতে তো অশনি সংকেত। আরও বিশ্লেষণের সুযোগ আছে। শরীফুজ্জামান শরীফ সাথেই থাকবেন। হাসানুর মামুন, আপনার কাছে একটু আসতে চাই। আমরা দেখছিলাম যে ভাই বলছিলেন 267 বা 70 দিনের এক ধরনের ঐক্যমত্য কমিশনের ঐক্যের জন্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসা, এবং তারপরে একটা বড় অনৈক্য। আমি রাজনৈতিক দলের অনৈক্য নিয়ে শুরুতে বলছিলাম কথা, কিন্তু যারা সরকার পরিচালনা করছেন তারা তো আসলে এই ঐক্যটা আনতে পারলো কি পারলো না, কি বিশ্লেষণ করবেন? আপনারা তো সেই বৈঠকগুলোতে ছিলেন। এবং একই সঙ্গে এই যে নির্বাচন কেন্দ্রিক যে আবহ, তাতে ঐক্য কতটা জরুরি? ধন্যবাদ আপনাকে। সমালোচক শরীফ ভাই খুব ভালো বলেছেন। অনৈক্যের জায়গাটা ভাই যে জায়গাটায় আসলে টাচ করেছেন সেটি হচ্ছে আসলে এই 15 বছর আওয়ামী লীগের যে সেট ছিল, এর বাহিরে আপনি যদি সেট চিন্তা করেন তাহলে নিরপেক্ষ যারা ছিলেন নিউট্রাল প্রশাসনে, আর অধিকাংশই যারা বঞ্চিত ছিলেন তারা আসলে আওয়ামী লীগ, কি বলে, জামাত ইসলাম এবং বিএনপির লোকজন। এই 15-17 বছর যারা প্রশাসনের বাহিরে যাদেরকে রাখা হয়েছে, প্রমোশন দেওয়া হয় নাই, এরা জামাত ইসলাম এবং বিএনপির লোকজন। তো সেই জায়গা থেকে আপনার এই 5ই আগস্টের পর
তারা আসলে সচিব অনেকেই ছিল উপসচিব, সেখান থেকে জয়েন্ট সেক্রেটারি হয়েছে, তারপর সেক্রেটারি হয়েছে, অনেকেই প্রমোশন দেওয়া হয়েছে, 4টা-5টা প্রমোশন দেওয়া হয়েছে, পুলিশেও এরকম হয়েছে। কারণ তারা আসলে না, তাদের দেওয়াটা কিন্তু যৌক্তিক। কেন যৌক্তিক? আমি একই ব্যাচের মনে করেন, এখন আওয়ামী লীগ মনে করলো যে আমি আসলে বিএনপির লোক, আমাকে প্রমোশন না দিয়ে আমাকে জাস্ট উপসচিব হিসেবে করে রাখলো, আমার ব্যাচমেট যারা ছিল এরা জয়েন্ট সেক্রেটারি হয়ে গেল। তাহলে যেহেতু একটা চেঞ্জিং আসছে, সুতরাং আমি এখানে জয়েন্ট সেক্রেটারি হব। কিন্তু এই যে অনৈক্যের যে জায়গাটা তৈরি হইলো, এটা আসলে ক্ষমতার ভাগাভাগি। এখানে এনসিপিরও লোক নাই, এখানে গণ অধিকার পরিষদেরও লোক নাই, লোক আছে শুধুমাত্র এই দীর্ঘ রাজনৈতিক প্র্যাকটিস যাদের আছে, দীর্ঘমেয়াদী জামাতে ইসলাম এবং বিএনপির। এবং এই যে জামাত এবং বিএনপির আপনি বাহিরে যে রাজনৈতিক যে অনৈক্যটা দেখতে পান, এটা শুরু হয়েছে সচিবালয় কেন্দ্রিক। সচিবালয়ের পদায়নগুলো থেকে শুরু করে, এবং মাহফুজ আলম আমাদের তথ্য উপদেষ্টা বলেছেন অলরেডি যে সচিবালয়ে তারা বাগবাটোয়ারা নিয়ে এত পার্সেন্ট নিছে বিএনপি, এত পার্সেন্ট জামাত নিছে, এগুলো নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা না। কিন্তু তিনি তো বর্তমানে ক্ষমতায়, তিনি তো এটার ভয়েস রেজ করতে পারতেন। হ্যাঁ, রেজ করতে পারতেন, কিন্তু উনি রেজ করলে লোকটা কোথা থেকে দিবে, এটা একটা ইম্পর্টেন্ট। 17 বছরে আপনি যদি জামাত ইসলাম এবং বিএনপির লোকগুলোকে মনে করেন এবারও বাইরে রাখলেন, তাহলে 17 বছরে সবাইকে তো আওয়ামী লীগ বানাইছে শেখ হাসিনা। যাদেরকে পদায়ন দিছে ডিসি এসপি থেকে, যারা জীবনে রাজনীতিও করে নাই, এরাও পদায়নের জন্য পরে এসে আওয়ামী লীগ করছে। না, কিন্তু এই 14 মাসের দায় তো এই সরকারকেই নিতে হচ্ছে। অবশ্যই সরকারকে নিতে হবে। তবে জামাত ইসলাম এবং বিএনপির প্রধান ঐক্যটা শুরু হয় সচিবালয়ের সচিব পদায়ন থেকে শুরু করে সব জায়গায়। এবং বিএনপি মনস্তাত্ত্বিকভাবে মনে করে যে আসলে জামাত ইসলামের সাথে আমাদের দীর্ঘদিন একটা ঐক্য ছিল, কিন্তু জামাত ইসলাম যদি ক্ষমতার পার্ট হয় তাহলে তারা পুরো দেশ দখল করবে, প্রশাসনের যে কেন্দ্র আছে সচিবালয় সব কিছু দখল করবে। তো এই জায়গাগুলোতেই আমার অবজারভেশন সেটা হচ্ছে যে ভাই যেটি বললেন যে আসলে সব কিছুই ক্ষমতা কেন্দ্রিক। আমরাও এই যে ভাই খুব ভালো বলেছেন যে জুনায়েদ সাকি ভাইয়ের এলাকায় ঝাড়ু মিছিল হয়েছে, আমাদের নূর হক নূরের পটুয়াখালীতে, ওইখানে নূরের উপর আমাদের নেতাকর্মীদেরকে আটকায় রাখছিল দীর্ঘক্ষণ, রাত্রে 2টার দিকে পরে সেনাবাহিনী গিয়ে আমাদের নেতাকর্মীদেরকে উদ্ধার করে। আমি বিএনপিকে বলবো কি, যদি আপনাদের ইচ্ছা হয়, যারা আপনারা ঘর থেকে বের হইতে পারতেন না, এই ছোট ছোট ছেলেগুলো, আমরা 14 সালের নির্বাচনের পর যখন এককভাবে একদম ক্ষমতা দখল করলো আওয়ামী লীগ, একদম টোটাল বন্ধ, কোনো রাজনৈতিক ফাংশন কাজ করতেছিল না। এই 18 সালে আমাদের মতো ছেলেগুলা আমরা এসে কোটা আন্দোলন শেখ হাসিনার সামনে দাঁড়াইলাম, এবং এই প্রথম শেখ হাসিনা 8 সালে নির্বাচিত হওয়ার পর সংসদে দাঁড়িয়ে সর্বপ্রথম কোটা প্রথা বাতিল করে 2018 সালে, একটা সফল আন্দোলন। এবং এই আন্দোলনটার পর থেকে বিভিন্ন প্রেক্ষাপটে আপনার 22 সালের যুগবদ্ধ আন্দোলন, তারপর 2023 সালের হচ্ছে আপনার 28শে অক্টোবর, সবগুলোতে আমরা রক্ত দিয়েছি, এবং দিয়ে 24-এ এসে এই পুরো ঐক্যবদ্ধ। আপনি একটা জিনিস খেয়াল করবেন, 14 সালের পরে কিংবা 18 সালের আগে রাজনৈতিক যে ঐক্যটা ছিল, এটা শুধু মানুষ বলতো যে জামাত ইসলাম বিএনপি, কিন্তু এর বাহিরে কিন্তু অনেক স্টেকগুলো কিন্তু এই 24-এ এসে একত্রিত হয়েছে। এটা কিন্তু আপনার বুঝতে হবে। এই পিনাকি আসছে এক জায়গায়, একই লাইনে আসছে, ইলিয়াস ভাই একই লাইনে আসছে, তাসনিম খলিল ভাই একই লাইনে আসছে। শেখ হাসিনার পতনের প্রশ্নে সকল স্টেকগুলো এসে তারা একসাথে দাঁড়াইছে। দাঁড়ানোর পরেই কিন্তু আসলে গণঅভ্যুত্থানের যখন প্রেক্ষাপট তৈরি হলো, সকলে মিলিয়ে একটা ধাক্কা দিচ্ছে। তারপরে এই 14 মাসে সেই স্টেকগুলোতে অনৈক্য দেখা দিল। হ্যাঁ, অনৈক্য দেখা দিল। তো সেই জায়গায় আমি একটু শেষ করি, যে জায়গাটা আমি মানে মূল জায়গাটা শুরু করেছিলাম, সেই জায়গাটা আসলে বিএনপির আমি মনে করি বড় দল হিসেবে বিএনপির এই ঐক্যটা ধরে রাখার চেষ্টাটা তাদের অব্যাহত রাখতে হবে। পাশাপাশি যারা জোট সঙ্গী ছিল দীর্ঘদিন বিএনপির, তাদেরকে যদি বিএনপি কোনোভাবে ধরে না রাখতে পারে, তাহলে বিএনপির অবস্থাও কিন্তু অনেকটা খারাপ হওয়ার সম্ভাবনা আছে। ফয়সাল মাহমুদ শান্ত, আপনার কাছে আসতে চাই। আপনার দলের বয়স 8 মাসের কিছু সময় বেশি, এবং আপনারা আজ আপনার দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা নিজেরাই হয়তো নির্বাচন করবেন সকল আসনে, বড় দলের বড় যে প্রার্থী সেইখানে হয়তো আপনারা প্রার্থী দেবেন না, কিন্তু আপনারা এই ভোট জোটের রাজনীতি কিভাবে আসলে আগামী রাজনীতির জন্য নিয়ে যাচ্ছেন? ভোট এবং জোট, আপনারা এখনও বলছেন যে একাই আসলে রাজনীতি করবেন। আমি কিছুক্ষণ আগে শুনছিলাম নাহিদ ইসলাম বলছেন 10 বছরের মধ্যে তিনি যদি ক্ষমতায় আসতে না পারেন, তিনি রাজনীতি ছেড়ে দেবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন, দুইজন বিজ্ঞ সহ-আলোচক আমার সাথে আছেন। দেখেন, বাংলাদেশে মামুন ভাই যেটা বললেন
যে গত 15 বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে 2024-এ এসে আমাদের কিছু নতুন রাজনৈতিক আশা আকাঙ্ক্ষার জন্ম দিয়েছিল। এটার মধ্য দিয়ে কি হয়েছে, অনেক অরাজনৈতিক ব্যক্তি, সিভিল সোসাইটির ব্যক্তি, অনেক রাজনীতি সচেতন না এমন ছেলেপেলেরা সবাই রাজনীতির বিষয়ে উৎসাহী হয়ে উঠছে এবং একটা স্বপ্ন দেখা শুরু করছে। প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলেরা স্বেচ্ছায় রাজনীতির বিষয়ে মতামত দেওয়া শুরু করছে, এসেছে, রক্ত দিয়েছে। এরপরে আবার আমাদের মতো কিছু মানুষ যারা গত 15 বছর আমরা মনে করেন অ্যাক্টিভিজম করেছি, কিন্তু সরাসরি দলীয় রাজনীতি করতে চাই নাই, কিন্তু জুলাইয়ের পরে মনে হয়েছে যে না, বাংলাদেশে হয়তো রাজনীতি করার একটা নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমাদের এই ঐক্যের কথা বলেন, আর যেই প্রশ্নটা আপনি করলেন যে জোটের প্রশ্ন, এই জোট এবং একটা ইউনাইটেড ভাবনারও আলাপ আমরা ভেবেছিলাম। এবং গত 8 মাসে এবং 8 মাসের আগে যখন নাগরিক কমিটি ছিল আমাদের, আমরা এটাও চিন্তা করেছি যে যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামে যারা লড়াই করেছে তাদের সাথে আমাদের জোট হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে এখন আমরা ফাইনালি তো এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, জোট আমরা করব কি করব না, সিদ্ধান্ত আমরা নিব কি নিব না, এইটা একটা চারদিকের একটা এস্টাবলিশমেন্ট এমনভাবে আমাদের সিদ্ধান্তের আগে এমনভাবে এটাকে বাইরে এস্টাবলিশ করছে, যেটা আমরা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সে বিষয়ে প্রেস রিলিজ দেওয়া লাগছে। যেমন আজকে আমরা বাধ্য হয়েছি যে একটা প্রেস রিলিজ দিয়ে জানাতে যে না, আমরা আসলে এখন পর্যন্ত কারোর সাথে জোটের আলাপ করে নেই। মূল আলাপটা যেটা আমাদের মৌলিক, আমাদের 8 মাস বলেন 14 মাসের এসেন্স যেটা আমাদের অভিজ্ঞতার, সেটা হচ্ছে বাংলাদেশে ফ্যাসিবাদ পরবর্তী রাজনীতির প্রেক্ষাপটে অনৈক্য তৈরি করেছে বা ঐক্য ধ্বংস করেছে মাত্র 2টা দল, জামাত এবং বিএনপি। একেবারেই আমার কাছে বোঝা পড়াটা খুবই সহজ। দেখেন, বিএনপি 2টা জায়গায় ঐক্যটা বিনষ্ট করেছে। একটা হচ্ছে তার ইন্টারনাল যেই জোট সঙ্গী যারা সফর সঙ্গী ছিল, যেমন ভাইরা বলছে, এটা আমি রিপিট করতে চাই না, নুরুল হক নূরকে প্রেস তাদের প্যাডে লিখে দিয়েছে যে ওই এলাকার নেতাকর্মীরা যেন সাহায্য করে, তারপরে আবার সেই এলাকার নেতাকর্মীরা তার উপরে হামলা করেছে। এবং জুনায়েদ সাকি কে, এইটা বিএনপি করে এরকম কোনো নেতাকর্মীরা যে চেনে না, যে তার অবদান কি, নুরুল হক নূরকে বা নাহিদ ইসলামকে, এটা সবাই জানে বাংলাদেশে। কিন্তু তারপরও তার নেতাকর্মীদের মধ্যে এমন উগ্র ধারণা, গত 15 বছর এই উগ্র ধারণা শেখ হাসিনা তাদেরকে দমায়ে রাখছে, তারপরেও সেই উগ্রতার যেই আগুন আপনি দমায় রাখার পরে দাবানল যেটা এখনো বের হয়, এটা দেখলে তার চট্টগ্রামে তো দেখছেন আপনি যে তার নিজের প্রার্থীর হাত গুলি করছে, নিজের প্রার্থীকে। এইটা করার পরে তো আপনি কিভাবে ঐক্য রাখবেন? আপনি আপনার চেয়ারপারসনের সাথে ঐক্যমত কমিশনের মিটিংয়ে একটা সিভিল সোসাইটি আলাপ আলোচনা আমরা একসাথে খাইলাম, সালাদ খাইলাম এবং চিকেন খাইলাম, কিন্তু এলাকায় গেলে আপনাকে আপনার অনুসারীরা মারবে, তাহলে তো আপনি আলাপ করতে পারবেন না, ঐক্য রাখতে পারবেন না। এটা হচ্ছে জোট সঙ্গীদের সাথে হয়েছে। এবং দ্বিতীয়ত হচ্ছে, যেই জায়গায় বিএনপির বিরুদ্ধে ভয়েস তৈরি হওয়া শুরু হয়েছে, সেইটা যেই লেভেলের নেতা হোক, মনে করেন এটাই যে নারায়ণগঞ্জের জাকির হোসেন জাকির, তিনি যে খুনের মামলার আসামি, এটা সবাই জানে, প্রত্যক্ষ দিনের মতো পরিষ্কার, কিন্তু তিনি বিএনপির কারণে এখন তিনি একটা রাজনীতি করেন। তার বিরুদ্ধে আপনি বলেন, বিএনপির যারা আমরা ভালো মনে করতাম, যারা আমরা সুশীল মনে করতাম, তিনি আপনার বিরুদ্ধে খেপে যাবেন। অনৈক্যগুলো দিন দিন আরো বড় হচ্ছে, সেটি তো রাজনীতির জন্য অশনি বার্তা। আমার 2টা আলাপ, একটা হচ্ছে অনৈক্যর আলাপ, হচ্ছে জোটের নির্বাচন, জোট ভোটের আলাপ। আমি অনৈক্যর আলাপটা শেষ করছি। দেখেন, এটা হচ্ছে বিএনপির চরিত্র। তার মানে আপনি বাইরে থাকেন, ভিতরে থাকেন বিএনপির সাথে, আপনি যদি রাজনীতি করতে চান, যদি বিএনপি না হন, আর বিএনপি হইলেও খুব মুশকিল, ওই যে বললাম আপনার প্রার্থীরাও তো গুলি করবে তার লোকেরা, তো এটা হচ্ছে একটা জায়গা। জামাতের ক্ষেত্রে দেখেন, জামাত কিভাবে অনৈক্যগুলো তৈরি করছে এই 24 পরবর্তী বাংলাদেশে। জামাত সারা বছর স্লোগান দিছে তিনি নিম্নকক্ষে পিআর ছাড়া বাংলাদেশে কোনো কিছু করবেন না। তিনি সবার আগে আসন ভিত্তিক তিনি প্রার্থী দিচ্ছেন, তিনি বলছেন পিআর ছাড়া তিনি জুলাই সনদে সিগনেচার করবেন না, সবার আগে সম্ভবত জামাত সিগনেচার করছে এই ধরনের। এবং তিনি এখন আবার এই যে গণভোট তার আগে নভেম্বরের মধ্যে হইতে হবে, জামাত এই সংস্কার প্রশ্নে, যেখানে মনে করেন বিএনপির বাইরে মোটা দাগে বাকি গণঅধিকার বলেন, এবি পার্টি বলেন, গণসংহতি, এনসিপি, সবাই মোটামুটি কিছু মৌলিক জায়গায় পরিবর্তনের জন্য ফাইট করছে। জামাত এমন কিছু ইস্যু নিয়ে আসছে যে ইস্যুগুলো সব রাজনৈতিক দলগুলো ব্যস্ত রাখছে এবং আপনি সেগুলো দিয়ে মূল কন্টেন্টগুলো হারাই গেছে। এটা হচ্ছে একটা জায়গা। এরপরে দেখেন, ভোট জোটের, আমরা এটা মনে করলাম যে আসলে এইভাবে তো ভোট জোটের আসলে করা সম্ভব না, কারণ আমাদের কাছে মনে হয়েছে কি, আমাদের সাথে শুধুমাত্র তাদেরই ভোটের সমঝোতা, জোটের আলাপটা হইতে পারে যারা জুলাইয়ের রাজনীতি, জুলাইয়ের আকাঙ্ক্ষা, সংস্কার, এই সমস্ত প্রশ্নগুলোর সাথে একমত। কিন্তু আমরা দেখছি জামাত এবং বিএনপির যেই ধরনের হিপোক্রেটিক পজিশন সংস্কার প্রশ্নে, রাজনীতি প্রশ্নে, জোটের নেতাকর্মীদের প্রশ্নে, এভাবে আসলে জোট করা সম্ভব না। এবং আমাদের নেতাকর্মীরা মনে হয়েছে বাংলাদেশে এই জামাত বিএনপির বাইনারির বাইরে একটা নতুন রাজনীতির প্রয়োজন আছে।
আমার রাজনীতিটা খারাপ হইতে পারে, আমাকে আপনি হারায় আপনি বিএনপিরই আনেন, আমাকে হারায় আপনি জামাতরই আনেন, কিন্তু জামাত বিএনপির বাইরে আমি দাঁড়াইতে চাই। এই জন্য আমরা পরিষ্কার, আমরা কোনো জামাত এবং বিএনপির সাথে জোট করছি না। এখন সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই বাইনারির বাইরে এবং যে রাজনীতির আমরা দাঁড় করাবো, সেইখানে যারা তৃণমূলে এতদিন ফ্যাসিবাদ বিরোধী রাজনীতির নেতৃত্ব দিচ্ছে, সে হয়তো বিএনপির ব্যানারে দিছে, সে হয়তো জামাতের ব্যানারে দিছে, বা যে কোনো একটা রাজনীতি ব্যানারে দিছে, স্বতন্ত্র ব্যানারে দিছে, সেই মানুষগুলোকে আমরা আহ্বান করছি, তারা আমাদের সাথে আসবে। নিশ্চয়ই। আমি শেষ করছি এই আলাপটা। দ্বিতীয়ত হচ্ছে মিডিয়া কেন এই কাজটা করছে। মিডিয়া করছে, আমরা যখন ওই ফ্যাসিবাদ বিরোধীর বৃহৎ ঐক্যের মানুষজন কিন্তু আমরা ডাকছি, এই জন্য পেইড মিডিয়া দিয়ে নিউজ করাচ্ছে যে এনসিপির সাথে জামাতে বিএনপির 20টা আসন সমঝোতা হচ্ছে, যেন বিএনপির একটা তৃণমূলের নেতাকর্মী সে বিএনপিকে ছাইরা এনসিপির সাথে আসতে ভয় পায়, জন্য যে বিএনপির সাথে এনসিপির বোঝাপড়া হয়ে গেছে বিশ্বাস নেই, আমি যাই আর কি করব। এই ধরনের ন্যারেটিভ মিডিয়া সন্ত্রাসের মধ্য দিয়ে এবং গণতন্ত্র এবং যেভাবে মিডিয়া আগে ন্যারেটিভ উৎপাদন করত, এখনো আগে একটা দলেরটা করতো, এখন আরেকটা দলের করছে, যার মধ্যে দিয়ে রাজনৈতিক জোট এবং ঐক্য কোনোটাই বাংলাদেশে সম্ভব না। এককভাবে রাজনৈতিক এজেন্ডা দাঁড় করাইতে হবে। তবে এই ধরনের বড় বড় ফ্যাসিবাদ দলের বাইরে যারা গণতন্ত্র নিয়ে কাজ করছে, দীর্ঘদিন মাঠে রাস্তায় রাস্তায় মারি খাইছে, ডাকসুর রুমে মারি খাইয়া যারা চোখ হারাইছে, হচ্ছে, এদের মধ্যে একটা ঐক্য হইতে পারে বাংলাদেশে। এবং আমি মনে করি নাহিদ ইসলাম যে বলছে যে 10 বছরের পরে তারা সরবরাহ করবে, আমি মনে করি এই স্টেকগুলো একসাথে হয়ে আগামী 10 বছর পরে, 5 বছর পরে এরাই সরবরাহ করতে পারে। নিশ্চয়ই। শরীফুজ্জামান শরীফ, একটা বিষয় আপনার পর্যবেক্ষণ একদম সরাসরি জানতে চাই, সেটি হচ্ছে যেহেতু আমি বলছিলাম, শুরুটাই করছিলাম যে এখন তো প্রার্থী বা কোন এলাকায় কে নির্বাচন করবে, বড় দলগুলো তাদের প্রার্থী ঘোষণা করছে, এই নির্বাচন যত ঘনিয়ে আসছে সময়, তাতে করে কি এই গণভোটের এই বিষয়টা কি চাপা পড়ছে কিনা? জামাত তো কয়েকদিন আগেও চাইছিল যে গণভোটটা নভেম্বরের মধ্যেই হতে হবে, আবার বিএনপি বলছে ভোটের দিনই হতে হবে। আসলে এই গণভোট কেন্দ্রিক যে আলোচনা, তাতে আসলে কার লাভ? প্রথমত রাজনৈতিক দলগুলোর যে ইউনিটি, সেই ইউনিটিকে ভেঙে দেওয়ার জন্য কেবলমাত্র এই ইস্যুগুলো না, তাদের আচরণ একটা বড় ভূমিকা রেখেছে। আপনি খেয়াল করে দেখবেন, জুলাইয়ের অভ্যুত্থানে সমন্বয়করা যখন গ্রেপ্তার হয়, তাদেরকে মিন্টু রোডের ডিবি অফিসে যখন রাখা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক সারা রাত কিন্তু মিন্টু রোডের ডিবি অফিসের বাইরে অপেক্ষা করেছেন তাদেরকে ছাড়ার জন্য। আপনি এই সময়কালে দেখবেন জামাতের পক্ষ থেকে তাদের যে সোশ্যাল মিডিয়ায় তাদের যে কানেকশানগুলো আছে, অনবরত ওই শিক্ষকদের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডাটা আপনি দেখবেন। সেকেন্ড হলো, যখন কারফিউটা ঘোষণা করা হলো, কারফিউ ব্রেক করে, আমার এখন স্পষ্ট মনে আছে, প্রেস ক্লাবের সামনে থেকে অনেকগুলো সাংস্কৃতিক সংগঠন বাহাদুর শাহ পার্কের দিকে মিছিল নিয়ে মার্চ করেছিল, নূর হোসেন স্কোয়ারে তাদের উপরে হামলা হয় বিকালের দিকে, এবং সেই র্যালিটার লিড করেছিল উদীচী। অথচ আপনি গত 1 বছর দেখবেন সেই উদীচীর বিরুদ্ধে অনবরত প্রোপাগান্ডা, আক্রমণ ইত্যাদি চলেছে। আপনি কি স্বীকার করবেন যে এই আন্দোলনে আনু মোহাম্মদের নেতৃত্বে যখন শহীদ মিনারে একটা বড় মিছিল এসেছিল, এটা প্রেস ক্লাবে শুরু হয়েছিল, প্রেস ক্লাব দিয়ে শুরু হওয়া, বামপন্থীরা সেই মিছিলে ছিল, তখন তো আপনি বলেন নাই যে তোমরা অনেক দিন ধরে আওয়ামী লীগের দোসর ছিলা, তুমি এই মিছিলে আসতে পারবে না। অর্থাৎ এই আন্দোলনে আপনি খেয়াল করে দেখবেন, এই যে জামাতের কথা বলছেন, তাদের ডেডিকেশন আছে, তাদের কন্ট্রিবিউশন আছে, কিন্তু এই যে ইউনিটিগুলোকে আক্রমণ করে করে সবাইকে বিচ্ছিন্ন করে ফেলে সমস্ত ক্রেডিটটা আমাদের, এই ধরনের একটা প্রবণতা তাদের মধ্যে দেখা যাচ্ছে, এবং তারা এটি দীর্ঘদিন ধরে করছেন এবং এটি উদ্দেশ্যমূলকভাবেই করছেন। তাদের দৃষ্টিতে মোটামুটি সবাই হচ্ছে ফ্যাসিবাদের দোসর ছিল, কেউ কম কেউ বেশি, এবং তারা যে সার্টিফিকেট দেওয়াটা শুরু করেছেন 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত সেটি চলছে। এর ভেতর থেকে হয় কি, মনস্তাত্ত্বিকভাবে আপনি আপনার সপক্ষকে ক্রমশই যখন আক্রমণ করতে থাকবেন, এবং এর ভেতর থেকে আপনি আপনার প্রতিপক্ষকে আরও শক্তিশালী করার জন্য প্রতিনিয়ত উপাদান আপনি উৎপাদন করছেন। আপনি যে জায়গাটায় বলেছেন, সামনের দিনগুলোতে আমাদের এই যে গণভোট ইস্যুতে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো বিভক্ত হয়ে পড়েছে, এবং এই যে বিভক্তিটার জন্য আমি দায়ী করব সরকারকে, আমি দায়ী করব ঐক্যমত্য কমিশনকে। এই কারণে দায়ী করব যে তাদের নেতৃত্বকে কিন্তু একেবারে নির্দ্বিধায় রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছিল। বাংলাদেশের রাজনীতিতে
অনেক ধরনের নেতিবাচক উপাদান এখানে আছে, কিন্তু ইতিবাচকতা হচ্ছে যে এই দলগুলো নানা ধরনের আদর্শ থাকার পরেও, আদর্শিক ভিন্নতা থাকার পরেও আপনি দেখেছেন তারা বসেছে, তারা তর্ক করেছে, বিতর্ক করেছে এবং সর্বশেষ আপনার উপরে দায়িত্বটা দিয়ে গেছে যে এর ভেতর থেকে আপনি নিরপেক্ষ আচরণটা করবেন। কিন্তু আপনি যদি নিরপেক্ষ আচরণের বিশ্বাস করে, আমার বাড়িটা আপনাকে বিশ্বাস করে পাহারা দেওয়ার জন্য রেখে গেলাম, আমি 3 দিনের জন্য শ্বশুর বাড়ি গেলাম, আমি যদি ফিরে এসে দেখি যে আমার সেখানে আমার যে রেখে গিয়েছিলাম কোনো একটা জিনিস আমি খুঁজে পাচ্ছি না, বা আমার কোনো সম্পদ আমি মিস হয়ে গেছে, স্বাভাবিকভাবে আপনার উপরে আস্থার তো ঘাটতিটা হবেই। গণভোটের যে ইস্যুটা নিয়ে আসা হয়েছে এবং এই সময়কালে প্রার্থী ঘোষণা শুধু না, আপাতত এটি চাপা পড়ে আছে, কারণ সরকার দেখেছেন, সরকার রাজনৈতিক দলগুলোর কোর্টে বল ঠেলে দিয়েছে। আমি মনে করি যে এই কাজটাও আরেকটা সংকট তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। যে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই পরস্পরের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছে, পরস্পরকে আক্রমণ করছে, এই যে আমরা একটু আগে শুনলাম মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে, নিউজ করার ভেতর থেকে, পরস্পরের চরিত্র হনন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় যে যুদ্ধটা চলছে, ঠিক সেই সময় আপনি কিভাবে দায়িত্বটা দেন যে আপনারা নিজেরা একমত হয়ে আসেন? সরকার জানে যে এদের মধ্যে একমত হওয়া সম্ভব না বলেই আপনি একজন বিদেশি নাগরিককে ডেকে এনে আপনি তাদেরকে একসাথে বসিয়েছিলেন এবং এটি জানার পরেও তারা সেই প্রশ্নটি তোলেনি। আমি তো মনে করি যে এখন যে জায়গাটা আপনি রাজনীতিটা নিয়ে গেছেন, সরকার এবং ঐক্যমত্য কমিশন যে জায়গায় রাজনীতিটাকে নিয়ে গেছে, এখান থেকে বের করে আনার জন্য, একটা সমাধানের পথ বের করার জন্য দায়িত্বটা আসলে সরকারের। কিন্তু সরকার তার দুর্বলতা, ব্যর্থতার ভেতর থেকে সংগঠিত বা যে নতুন ইস্যু বহিঃপ্রকাশ ঘটেছে সেটিকে ডাইভার্ট করা এবং নিজেকে একটু সেফ জায়গায় নিয়ে তার তৈরি করা সংকট অন্যের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এর ভেতর থেকে সংকটটা সমাধান হবে না, বরং আরও নতুন করে ইস্যু তৈরি হবে, যে ইস্যুটার থেকে নির্বাচন অনিশ্চয়তার দিকে যাবে, সংশয় তৈরি হবে, শঙ্কা তৈরি হবে। এবং ইতিমধ্যেই কিন্তু আপনি দেখছেন রাজনৈতিক দলগুলো আরপিওটা কি? আরপিওটা হচ্ছে নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক দল কি করতে পারবে, কি করতে পারবে না, সেই কাজটি আপনি করছেন রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা ছাড়া। আপনি একজন জার্নালিস্ট, আপনার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে আলুবাজার ব্যবসায়ী সমিতি, আপনার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে এই যে কাউরান বাজার আড়তদার সমিতি, কিন্তু আপনার সাথে কোনো কথা বলছে না। এটি কি যৌক্তিক? নো। শিক্ষার্থীদের ব্যাপারে, একজন শিক্ষকের ব্যাপারে, এবার তাদের অ্যাসোসিয়েশনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হলে অবশ্যই তো আপনার সাথে কথা বলতে হবে। আপনি রাজনৈতিক একটা দলের সাথেও কথা বললেন না, আপনি আরপিও তৈরি করলেন, তারপরে দলগুলো যখন মিশ্র প্রতিক্রিয়া জানালো, আমি আপত্তির কথা বলছি না, এক একটা দল তার জায়গা থেকে কতগুলো ভিন্ন মত প্রকাশ করলো, মার্কা নিয়ে, অন্যান্য জায়গাগুলো নিয়ে, আপনি তাদের সাথে কথা না বলে তড়িঘড়ি করে সেটিকে আপনি যেভাবে, নিশ্চয়ই বোঝাই যাচ্ছে যে তাই না, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই সংকটের মধ্যে পেছন থেকে কেউ খেলার আমরা খেলে যাওয়ার চেষ্টা করছে এবং যে সংকটটা আরো তৈরি করছে। নিশ্চয়ই। হাসানুল মামুন, আরেকটি বিষয় আমি দেখছিলাম যে গত মাস থেকেই শুরু হয়েছে যে এই যে 14 মাসের এই অন্তর্বর্তীকালীন সরকারকে যেভাবে অতসী কাচের নিচে রেখে আপনি পর্যবেক্ষণ করবেন, রাজনৈতিক দলগুলো এই অন্তর্বর্তী সরকারের এখন তীব্র বিরোধিতাও করছে। আমি বিএনপির মতো বড় দল জুনায়েদ সাকি ভাইকে দেখেছি একাধিক বৈঠকে তারা সমালোচনা করছেন সরকারের, কিন্তু 270 দিনের যে বৈঠক তাতে কিন্তু এই রাজনৈতিক দলগুলো গিয়েছিল। অন্তর্বর্তী সরকার কি অনেকটাই গ্রহণযোগ্যতা হারাচ্ছে কিনা এই মুহূর্তে? অন্তর্বর্তীকালীন সরকার অনেক আগেই গ্রহণযোগ্যতা হারিয়েছে। যদি আমি একটা প্রেক্ষাপট বলি, আমার সহালোচক যারা আছেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানের পর অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আসলে এই সরকারটা আমরা বসিয়েছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রদান করে অন্যান্য যে উপদেষ্টা ছিলেন, আপনি 6 মাস পর্যন্ত কিন্তু এদেশের মানুষ 3 থেকে 6 মাসের ভিতরে কিন্তু মুখে কখনো নির্বাচনের নামে আনে নাই।
এবং বিএনপি তো বিশেষ করে তারা তো বড় দল, তারা তো চাইবে দ্রুত নির্বাচন হয়ে যাক। তারাও কিন্তু মুখে আনার সাহস পায় নাই যে একটু নির্বাচন দিয়ে দিন। আপনি বিষয়টা খেয়াল করবেন। তার মানে কি, সারা দেশের মানুষের একটা আকুণ্ঠ সমর্থন এই সরকারের উপর ছিল। কিন্তু আমরা পরবর্তী সময়ে যেটা দেখলাম যে গ্রামগঞ্জে যেখানে ইচ্ছা সেখানে মানুষকে মারা হচ্ছে, মব হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে আছে, মানুষকে মারতেছে। মানে একটা রাষ্ট্রের যে ফাংশনাল যে বিষয়টা, এটা কোনোভাবে আসলে কাজ করছে না। একজন মানুষ প্রতিদিন ঢাকা শহর এই যে এই মানে আপনার 24শে গণঅভ্যুত্থানের পর যে সরকার গঠিত হইলো, ঢাকা শহর তো এখন আন্দোলনের শহর, দাবি দেওয়ার শহর। এমন কোনো দিন বাকি নাই যে আপনার 5 থেকে 7টা গ্রুপ এই ঢাকা শহরে আন্দোলন করছে না। তাদের আপনি যেহেতু 17 বছর একটা সরকারের অধীনে ছিল, যখন আপনি একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত করলেন, আপনি আলাদা করে প্রত্যেকটা বিষয় দেখার জন্য আলাদা একটা কমিটি করে দেন, 10 সদস্যের একটা কমিটি করে দেন, যার যত দাবি দাবা আছে প্রয়োজনে তারা অ্যানাউন্স করুক গ্রামে গ্রামে আপনারা কি চান রাষ্ট্রের কাছে, আপনারা কিভাবে বঞ্চিত হয়েছেন এতদিন, আমাদের কাছে আসেন, আমরা নতুন করে বাংলাদেশকে সাজাতে চাই, বলেন কি অভিযোগ, কে কিভাবে বঞ্চিত হয়েছেন, আলাদা কমিশন করে দিবে। কমিশন সুন্দরভাবে দেখবে, সরকারের কোনো মাথা ব্যথা নাই। একটা অ্যাপ্লিকেশন দিবে, তার চাকরি চলে গেছে, মনে করেন যে 3 বছর যাবত সে চাকরি করতে পারে না, একটা অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য সে সারাদিন ঘুরতেছে, পারতেছে না, সরকার বন্ধ রিচ করতে পারতেছে না। তার মানে কি, একটা যে সিস্টেম, রাষ্ট্র পরিচালনার যে সিস্টেম, এই পুরোটাই হচ্ছে ভেঙে পড়ছে। তারা এটা কোনোভাবে এটাকে মানে আপনার সঠিকভাবে এটা পরিচর্যা করতে পারে নাই। আর আইন শৃঙ্খলা বাহিনীটাই সবচেয়ে বেশি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে বেশি অবনতি ঘটেছে এই বিগত এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের পর। এটা নিয়ে মানুষের সবচেয়ে বেশি অভিযোগ। আর সেই জায়গা থেকে এখন আসলে মানুষ এক প্রকার বলতেছে যে ছেড়ে দে মা কাইন্দে বাঁচি, এরকম একটা অবস্থা। দ্রুত একটা নির্বাচন আসুক, নির্বাচন হোক, এবং এই নির্বাচনের মাধ্যমে আমরা চাই যে একটা মানে আপনার জনগণের ভোটে সরাসরি নির্বাচিত হয়ে একটা সরকার আসুক। তবে আমি একটা জায়গায়, আমি যখন 2018 সালের কোটা আন্দোলন কিন্তু আহ্বায়ক, আমি একটা জায়গায় আমি একটা স্পিরিট নিয়ে কিন্তু আমি এই আন্দোলনটা করেছিলাম যে সরকারি চাকরি তার কোনোভাবেই কোটা রাখবো না। এরপরে যখন নুসরাত হত্যাকাণ্ড ঘটলো, আবরার হত্যাকাণ্ড ঘটলো, আমার ইন্টেনশন হচ্ছে আমি বিশ্ববিদ্যালয়গুলোকে কোনোভাবেই একজন শিক্ষার্থী সে যে কোনো রাজনীতি করুক তার উপর হাত তোলা যাবে না। সে পড়াশোনা করে আসছে এখানে পড়ার জন্য, উচ্চশিক্ষার জন্য, তার উপর হাত তোলা যাবে না। এই ইন্টেনশন থেকে ন্যায় বিচার বিভিন্ন জায়গা থেকে রাষ্ট্রের দুর্নীতি অনিয়ম এগুলোকে আমার বন্ধের একটা ব্যাপক একটা ইন্টেনশন সবসময় কাজ করতো। এটা তারা করতো আমার ভিতরে। একটা মানুষ যাচ্ছে এক জায়গায়, রুগী দাঁড়ায় আছে লাইনের পর লাইন, কেউ 20 টাকার টিকিট দিয়ে সুন্দর করে টুস করে ঢুকে গেছে, তাকে বাইপাস করে, এই জিনিসগুলো আমাকে ব্যাপকভাবে তাড়িত করতো। জুলাই গণঅভ্যুত্থানটা একদম পুরো সময়টায় একদম গুলির সামনে দাঁড়িয়ে থেকে শেখ হাসিনার পতন ঘটানোর পর আমি আসলে আশাহত হয়েছি। বিশেষ করে যে ঐক্যমত কমিশনের সংস্কারের যে দাবিগুলো আসছে বিভিন্ন জায়গায়, যখন নোট অফ ডিসেন্ট দেওয়া হচ্ছে, আমি আসলে মার্ক করি যে আসলে কোন কোন জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলো আসলে নোট অফ ডিসেন্ট দিচ্ছে, তাদের উদ্দেশ্যটা কি, তারা আগামী দিনে কি চাচ্ছে। এদের মাঝে অনেকেই আছে যে নোট অফ ডিসেন্ট দেওয়া হচ্ছে আর একটা শেখ হাসিনা হওয়ার জন্য। আগামী দিনে এই বিসিএস কে আবার দলীয় ক্যাডার নিয়োগের পথ পরিষ্কার করার জন্য আবার এইখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হচ্ছে। দলীয় লোক পিএসসিতে দলীয় লোক দিবে। তার মানে কি, আমিও আজকে বলছি আপনাকে, এখানে একদম মিডিয়াতে বলছি, সরকারি চাকরিতে মানুষের ভাতের অধিকার আপনি যখন পেটে আঘাত করবেন, শেখ হাসিনার ফালাই দিছি না একদম। কোটা আন্দোলনে কিন্তু শেখ হাসিনার পতন, অন্য কোনো ওয়ে ছিল না। যখনই আপনি একটা শিক্ষার্থী, দেশের যে আমাদের কাঠামো, এই কাঠামোতে একটা ছেলে মেয়ে উচ্চশিক্ষা লাভ করে, এটার পরে যে সে বেকার অবস্থায় যে দিনগুলো কাটায়, প্রত্যেকটা দিন জাহান্নাম, প্রত্যেকটা দিন জাহান্নাম। আপনি তার চাকরির পথ বন্ধ করে দিবেন, দিয়ে আবার অনিয়ম করবেন। আমি মনে করি আগামী যে সরকার, এই সরকার যদি কোনোভাবে বিগত সরকার যে কর্মকাণ্ডগুলো ঘটিয়েছে এই ধরনের যদি কর্মকাণ্ডের দিকে আগায়, তাহলে এই সরকারেরও কিন্তু খবর আছে। নিশ্চয়ই। এবার একটু যেতে চাই ফয়সাল মাহমুদ শান্ত আপনার কাছে। নতুন দল হিসেবে আপনারা তো জনগণের দ্বারে যাচ্ছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, 297 আসনে আপনারা ভোট করবেন, কিন্তু জনমনের এক ধরনের শঙ্কা বা অস্বস্তির জায়গা রয়েছে। যেহেতু 1.5 দশক এই দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো
একটা কোশ্চেন মার্ক আপনার কাছে ছুড়ে দিলাম, নির্বাচন যদি না হয় বা কোনো ঝুঁকি আপনারা দেখেন কিনা, নতুন দল হিসেবে মাঠে ঘাটে যাচ্ছেন, কি বার্তা পাচ্ছেন? দেখেন, আমাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দল এবং বাংলাদেশপন্থী মানুষের জন্য একটা উভয় সংকট পরিস্থিতি তৈরি হয়েছে। যেমন ভাই বললেন না যে আমাদের এই সরকারে, আপনি যে প্রশ্নটা করলেন যে গ্রহণযোগ্যতা আসলে হারিয়েছে কিনা বা কমেছে কিনা, এটা যেমন সত্য, আবার আর একটা বাস্তবতা হচ্ছে এই সরকারকে আস্থায় রেখেই আমাদের একটা ইলেকশন সম্পূর্ণ করতে হবে, এরকম একটা বাস্তবতার মুখোমুখি আমরা দাঁড়িয়েছি। সো আমাদের জন্য এখন মানে এই সরকারের এমন এমন কিছু আচরণ আছে যে আচরণের মধ্য দিয়ে এই সরকারকেও আসলে টেনে নামানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। যেমন এই যে বিসিএস এর কথাই বললাম যে 44-43-এর বিধি সংক্রান্ত এমন পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই বিসিএস পরীক্ষার্থীরা এবারও মার খেয়েছে এখানে রাস্তায়, এবং অযথাই, কোনো ধরনের কোনো জটিলতা নাই, একটা সিদ্ধান্ত, একটা সিগনেচারের বিষয়। কিন্তু এক ধরনের রাজনৈতিক দল চায় যে সে আসলে এগুলো করবে, সে আসলে পদগুলোতে নিয়োগ দিবে, এই গোলামিটা এই সরকার করছে। এই সরকারের কোনো লেজিটিমেসি নাই ওই রাজনৈতিক দলের গোলামি করার, তারপরও করছে। তার মানে এই ধরনের কর্মকাণ্ড এই সরকার করছে। আবার একটা বাস্তবতা হচ্ছে যে এই মুহূর্তে দেশটাকে এমন একটা একেবারেই নরক অবস্থা থেকে আমরা আন্দোলন করে যেই অগ্নিকাণ্ডের ভাঙাচুরা রাষ্ট্র থেকে গড়ে গড়ে এই 14 মাস আমরা এখানে টেনে আনলাম, এখন যদি একটা পাওয়ার ট্রানজিশনটা যদি একটা সুষ্ঠু একটা স্বাভাবিক নির্বাচনের মধ্যে দিয়ে না হয়, তাহলে আবার আমাদের একটা অনিলেবেন কিংবা হচ্ছে যাই বলেন অস্থিতির পরিস্থিতি তৈরি হবে। এই জন্য আমাদের দুইটা জিনিস খুবই প্যারালালি আমরা মেনটেন করার চেষ্টা করছি, বিশেষ করে এনসিপি সহ আমার ধারণা যে যারা নতুন রাজনীতি করতে চায় বাংলাদেশে, তারা খুবই প্যারালালি, খুব সচেতনভাবে মেনটেন করছে। সেটা হচ্ছে যে এই সরকারকে সর্বোচ্চ চাপ দিয়ে, এই সরকারকে সর্বোচ্চ সমালোচনা করে, সরকারের সর্বোচ্চ বিরোধিতা করে আমাদের আকাঙ্ক্ষাগুলো যতটুকু বাস্তবায়ন করা যায় সেই ফাইটটা করা। এই পিএসসি সংস্কার বলেন, নোটা ডিসেম্বর উঠায় বলেন, গণভোটের কথা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের কথা বলেন, এই আন্দোলনগুলোর সাথে পাশে দাঁড়ানোর কথা বলেন, এই ধরনের নানা জায়গাগুলোতে আমরা চেষ্টা করছি সরকারকে যত কোণঠাসা করে আমরা একটা জায়গায় নিয়ে যাওয়া যায়। আবার পাশাপাশি চেষ্টা করছি এই কোণঠাসার পরিমাণটা যেন এমন না হয় যে এই সরকারটা ভেঙে গিয়ে ইলেকশন না দিয়ে এটা একটা সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া কিংবা একটা বহির্বিশ্বের শত্রুদের একটা রোশনালে পড়া, এরকম যেন একটা পরিস্থিতি না হয়। এই জন্য আমরা কোনোভাবে এই সরকারকে টিকে ইলেকশনটাও করতে চাচ্ছি। তার মানে আমাদের ইলেকশনটাও ফেব্রুয়ারিতে লাগবে, এটার বিকল্প নাই, কারণ এই সরকার সেই পরিমাণ কোনো পারফরমেন্স ক্যাপাবিলিটি দেখায় নাই যে আরও 6 মাস থাকবে, এটাই সরকারের কোনো বাস্তবতা নাই। আবার এই সরকারকে ইলেকশন ফেব্রুয়ারিতে লাগবে দেখে আপনি এই সরকারকে নেক্সট 6 মান্থ কিংবা 4 মান্থ আপনি তাকে একেবারেই দিয়ে দিবেন, ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিবেন, সে যা ইচ্ছা করবে, সেটাও করা যাবে না। তার মানে এই সরকারের গলা টিপে ধরে আমাদের সংস্কারগুলো আদায় করতে হবে, আবার গলা টিপাটা এমনভাবে ধরতে হবে যেন মরে না যায়, ইলেকশন পর্যন্ত যেন সে বেঁচে থাকে। এটা হচ্ছে বাস্তবতা আর কি, একবারে আমি যদি সহজভাবে বললাম। সেজন্য আমাদের ইলেকশন হইতে হবে, ফেব্রুয়ারিতে হইতে হবে, এটা কোনো বিকল্প নাই। বিএনপি সহ বাংলাদেশের রাজনীতি যদি কেউ করতে চায়, সবাইকে এই সমস্ত নাটক, সংস্কার আটকায় দেওয়াটা নাটক থেকে বের হয়ে এসে এই সংস্কারে একমত হইতে হবে, গণভোট হইতে হবে, জনগণের কাছে প্রশ্ন করে জনগণের লেজিটিমেসি নিতে হবে। সুষ্ঠু ইলেকশনের মধ্য দিয়ে আগামীতে বিএনপির 290 আসন নিয়ে ক্ষমতা আসে, কোনো আপত্তি নাই জনগণ যদি ভোট দেয়। কিন্তু এমন একটা সিস্টেম ডেভেলপ করে ক্ষমতা আসতে হবে তাকে, যেন 290 কেন 300 আসনে ক্ষমতা আসলেও যেন সে হাসিনা না হইতে পারে। আমাদের কি হওয়া যাবে না, এটার স্ট্যান্ডার্ড হচ্ছে হাসিনা। সো হাসিনা যে করছে, এটা যে হইতে চায় তারা আমরা থামাই দিব। সে আমাদের ফ্যাসিবাদ বিরোধীতে ছিল কি ছিল না, এটা আমাদের কাছে ম্যাটার করে না। সে 15 বছর নির্যাতিত হয়েছে না 50 বছর নির্যাতিত হয়েছে, এটা আমাদের কাছে ম্যাটার করে না। তার কতজন বিচার বহির্ভূত ফাঁসিতে ঝুলছে, এটা ম্যাটার করে না। যার টেন্ডেন্সি, যার পলিসি হাসিনাপন্থী, হাসিনা হওয়ার প্রবণতা, ওই জায়গায় আমাদের বাধা দিতে হবে। তাতে যত এস্টাবলিশমেন্ট আমাদের উপরে ঝাঁপায় পড়ুক, তাতে নির্বাচনে আমরা যত খারাপ করি, যত কম আসন পাই, যত কিছু হোক না কেন, আমাদের কোনো আসনের প্রশ্নই ছিল না। আমরা যখন এই 18 কোটা আন্দোলন করছি তখন তো কোনো দলও ছিল না। এরপরে এই নুরুল হক নূর ভাইরা যখন দল করছে তখন তাদের নিবন্ধনও ছিল না। এর মধ্য দিয়েও কিন্তু এই বাংলাদেশে আমরা লড়াই সংগ্রাম করে টিকছি, কোনো ধরনের কোনো এস্টাবলিশমেন্ট ছিল না। এখন তো অন্তত আমাদেরকে এই মানে ইয়ার লোকজনরা একটু সম্মান করে বা হচ্ছে ভিতরে গালি দিলেও বাস্তবে আমাদেরকে কমিশনে ডাকে, ওই ডাকার মতো পরিস্থিতি ছিল না। এক একজন আর ভাড়া বাসায় পালায় আমরা বেড়াইছি জুলাইয়ের সময়, তারপরেও আমরা এই জায়গায় কম্প্রোমাইজ করি নাই। আমাদের কাছে মনে হইতে পারে যে আমরা ক্ষমতার জন্য অনেক কিছু করছি, এই করছি। সত্যি কথা বলতে কি, আমাদের এখন পর্যন্ত ওই পরিমাণ বয়স হয় নাই, যেই বয়স হইলে বিক্রি হয়ে যাওয়া যায়। যারা বিক্রি হচ্ছে দেখবেন এরা সবাই ওই পুরনো এস্টাবলিশমেন্টের সাথে বিক্রি হয়ে যাচ্ছে। আমাদের অনেক ভুলভ্রান্তি আছে, আমাদের নিজেদের মধ্যে অনেক ঝামেলা আছে, ঠোকরাঠুকরি আছে। এটা বয়স কমার রাজনৈতিক অভিজ্ঞতার ঘাটতি থাকতে অনেক ভুল আছে আমাদের। আপনারা ধরাই দিবেন, বড় বড় পুরনো রাজনৈতিক ব্যক্তিরা ভাইয়েরা ধরাই দিবে, আমাদেরকে মিডিয়ায় গালাগালি করবে, মানুষ গালাগালি করবে, প্রতিরোধ করবে। আমরা আবার শিখবো, আমরা আবার নতুন উদ্যমে আমরা আবার রাস্তায় নামবো, কিন্তু আমরা বিক্রি হয়ে যাব না।
ওটা হচ্ছে আমাদের লাইন আপ, যে আমরা বিক্রি হয়ে যাবো না এবং আমরা কাউরে হাসিনা হইতে দিব না। ফয়সাল মাহমুদ শান্ত, অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন। শরীফুজ্জামান শরীফ, যখন ফয়সাল মাহমুদ শান্ত যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগকর্তা, আমি যদি ভুল না করি সেটি মাননীয় উপদেষ্টাই বলেছিলেন, তিনি যখন 14 মাস পর এসে এমন বিশ্লেষণ দেন, আজকের অনুষ্ঠান শেষ করব আপনার পর্যবেক্ষণ দিয়ে 2026 সালের জাতীয় সংসদ নির্বাচন যদি না হয় কার লাভ কার ক্ষতি? প্রথমত ক্ষতি হচ্ছে বাংলাদেশের জনগণের। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন একটা গণতান্ত্রিক শাসনে যাওয়ার অপেক্ষায় আছে, তার প্রতিনিধি তাকে শাসন করবে, যে সুযোগটা আমরা অনেক দিন ধরে পাইনি। ফলে গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে নির্বাচনটা যদি না হয় একটা বড় ধরনের ছন্দপতন ঘটবে। তবে আপনাকে মনে রাখতে হবে এখানে অনেক ধরনের এজেন্ডা কাজ করছে। ডোমেস্টিক ইস্যুর থেকে আমাদের রিজিওনাল কতগুলো ইস্যু আছে। আপনি খেয়াল করে দেখবেন গত 3-4 মাসে আমেরিকার সাথে আমরা যে চুক্তিগুলো করেছি, কেনাকাটার চুক্তি, আমাদের বাজেটের প্রায় অর্ধেক। আজকেও $100 কোটি সয়াবিন তেল কেনার চুক্তি করছে সরকার। তার কয়েকদিন আগে 1 লক্ষ কোটি টাকা দিয়ে এলএনজি গ্যাস কিনবো, তার আগে তার কাছ থেকে বিমান কিনবো। অর্থাৎ কারো পৌষ মাস, কারো এখানে সর্বনাশ। আপনি খেয়াল করে দেখবেন আমাদের এই জনপদে আমাদের দীর্ঘদিনের যে লড়াইটা ছিল, তার একটা ইস্যু ছিল যে আমাদের এখানে ভারতের যে নাক গলানো, তার যে আধিপত্য, সেটির বিরুদ্ধে মানুষের দীর্ঘদিনের ক্ষোভ এবং ক্ষোভের যে বহিঃপ্রকাশটা কিন্তু ছিল। নিশ্চয়ই সেখানে ভারতের সেই দাদাগিরি মাতব্বরির পরিবর্তে আমার এখানে আমেরিকা এসে মাতব্বরি করবে, এটা আমরা চাইনি। কিন্তু আমি দেখতে পাচ্ছি এই সরকারের একটা বড় এজেন্ডা হচ্ছে কোনো না কোনোভাবে আমেরিকার পারপাসটা সার্ভ করা। আমেরিকার পারপাসটা সার্ভ করা আমি অনেকগুলো উদাহরণ দিতে পারবো। যদি আমরা শুধুমাত্র গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরত যেতে চাই না, একই সাথে আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। বাংলাদেশে যদি গণতান্ত্রিক উত্তরণটা না হয়, এখানে পরাজিত পলাতক স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থাটা ছিল তার প্রতি এক ধরনের সিম্প্যাথি তৈরি করার চেষ্টা করা হবে। দ্বিতীয়ত, আমাদের দেশকে কেন্দ্র করে এই যে আঞ্চলিক এবং আন্তর্জাতিক চক্রের যে খেলা, এটি আরও বিস্তৃত হবে। সুতরাং বাংলাদেশের যে কোনোভাবেই হোক নানা ষড়যন্ত্র উপেক্ষা করে, এই ষড়যন্ত্রের মধ্যে আমি সরকারকে অভিযুক্ত করি, সরকারের কেউ কেউ আছেন যারা এখন নির্বাচনটা হোক সেটি চায় না, ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। যে আমলারা 1 বছর ধরে এখানে দায়িত্ব পালন করছেন, 13 বছর 12 বছর 10 বছর ওয়েসডি অবস্থায় ছিলেন, তাদের মধ্যেও কেউ কেউ চায় যে সরকারটা একটু যদি প্রলম্বিত হয় তাহলে আমার এই পোস্টিংটা আরও হয়তো 2 বছর আমি এখানে থাকতে পারি। তাদেরও একটা ষড়যন্ত্র আছে। সমস্ত ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র, জনগণের শাসন, ভোটের মধ্য দিয়ে সরকার পরিচালনার যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার আমাদেরকে ফিরে পাওয়ার জন্য আমরা আশা করি মানুষ সচেতন এবং সতর্কভাবে সরকারের কর্মকাণ্ডকে নজরের মধ্যে রাখবে। নিশ্চয়ই। শরীফুজ্জামান শরীফ, অসংখ্য ধন্যবাদ। হাসান আল মামুন সময় দিয়েছেন, আজ শেষ করতে হচ্ছে। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। ফয়সাল মাহমুদ শান্ত সময় দিয়েছেন। দর্শক, সকল ধরনের ষড়যন্ত্র উপেক্ষা করে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে এমন প্রত্যাশা তো থাকছে। এই ছিল আজকের দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশে। শুভরাত্রি।